প্রথম গাড়ি কেনার জন্য বাস্তবসম্মত যে বাজেটটা কত হতে পারে, ওটা কতটুকু ভ্যালিড, সেটার আদৌ কতটুকু সত্যতা আছে? প্রথম গাড়ি কারো জন্য শখ, কারো জন্য স্বপ্ন, কারো জন্য দুটাই। বাট বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা সবসময় এই ধরনের ডিফিকাল্টিজ ফেস করে থাকি যে আমি আমার প্রথম গাড়িটা যে পারচেজ করব, কোন গাড়িটা আমার পারচেজ করা দরকার, মিনিমাম কত বাজেট আমার রাখা দরকার এবং কোন ওয়েতে পেমেন্ট করলে আমার জন্য সবচেয়ে বেস্ট অপশন হবে সেটা। এখন সেটার জন্যই আমরা ইউজুয়ালি কিন্তু কোনো ধরনের ইন্ডাস্ট্রি এক্সপার্টের হেল্প নেওয়া ট্রাই করি বা কনসালটেশনে ট্রাই করি। ইউজুয়ালি হচ্ছে এরকম ধরনের মানুষ পাওয়া একটু টাফ হয়ে যায় বা লেজিটিমেট যে ইনফরমেশনগুলো দেওয়া সেটা কতটুকু ক্রেডিবিলিটি থাকে সেটা নিয়ে অনেক সময় প্রশ্ন উঠে আসে। অ্যান্ড এই সব ধরনের কনফিউশন আজকে ক্লিয়ার করার জন্য আমি আজিজ আজকে টপ গিয়ার থেকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড স্পেশালি আজকের ভিডিওটা একটা পডকাস্ট টাইপ ভিডিও হবে, যেখানে হচ্ছে আমরা ইন্ডাস্ট্রি এক্সপার্ট একজনের সাথে এই বিভিন্ন ধরনের যে কোয়েশ্চেন যেগুলো আপনারা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে করে থাকেন সেগুলো নিয়ে আজকে আমরা ট্রাই করব বেসিক একটু ইনসাইট পাওয়ার, যা দিয়ে হচ্ছে অ্যাটলিস্ট আপনারা গাড়ি পারচেস করার আগে কিছুটা আইডিয়া নিতে পারবেন। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস জাম্প ইন। আজকে আমরা চলে এসেছি ফারুক ভাইয়ের সাথে, যিনি হচ্ছেন ওয়ান অফ দি ম্যানেজিং পার্টনার অফ টপ গিয়ার ট্রেডিং। অলরেডি হচ্ছে ভাইয়া 9 থেকে 10 বছরের মতো মোটামুটি এই ইন্ডাস্ট্রিতে আছেন, বিজনেস করতেছেন। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি টপ গিয়ার ট্রেডিং থেকে ফারুক। হ্যাঁ, আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউবে হচ্ছে অনেক ধরনের কোয়েশ্চেন থাকে যে প্রথম গাড়ি নিয়ে। আমরা হচ্ছে ট্রাই করবো যে আপনার থেকে একটু কিছু বেসিক ইনসাইট নেওয়ার জন্য। সো প্রথম প্রশ্ন যেটা আমরা সব থেকে বেশি পেয়েছি আপনাদের থেকে সেটা হচ্ছে যে বাংলাদেশের পার্সপেক্টিভে প্রথম গাড়ি কেনার জন্য বাস্তবসম্মত যে বাজেটটা কত হতে পারে। সো আপনাদের প্রথম কোশ্চেনটা সেটা তবে একটু বলি। গত 2-3 বছরে আমাদের গাড়ি ইন্ডাস্ট্রিতে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা ফেস করতেছি সেটা হচ্ছে যে গাড়ির প্রাইস বাড়। তো সব কাস্টমারদের কাছেই আমাদের এটা একটু কমন প্রশ্ন যে হ্যাঁ, আপনার গাড়ির বাজেট অনেক বেশি লাগতেছে, বা তাদের যেই অনেকে ব্যাংক লোন অ্যাভেল করে, সো ব্যাংক লোনের থেকে তাদের টাকা অনেক টাকা বেশি ইনভেস্ট করতে হচ্ছে। সো ওই সব কিছু যদি কনসিডার করি, এখনকার মার্কেটে যতগুলো গাড়ি আছে সব গাড়ি কিন্তু ওভার প্রাইসড। বাট আমরা কনসিডারিং গাড়ির বেনিফিট বা গাড়ির সুবিধা বা গাড়ি আপনার সেফটি ফিচার বা গাড়ির লংজিভিটি সব কিছু যদি কনসিডার করি, আমি বলবো ফার্স্ট গাড়ির চয়েস রাখা উচিত মানুষজনের প্রিয়াস। সো একটা ভালো কোয়ালিটি এবং ভালো গ্রেডের প্রিয়াস কিনতে গেলে এখন সবারই 30 থেকে 35 হাজার টাকা রেঞ্জের বাজেটে জানতে হবে। প্রিয়াস যেহেতু বললেন, প্রিয়াসের ক্ষেত্রে তো আমরা দেখি যে বাংলাদেশে এরকম ফেসবুকে অহরহ পেজ আছে যারা হচ্ছে বলে যে 25 লাখ 27 লাখ এরকমের মধ্যে হচ্ছে প্রিয়াস পাওয়া যায়। সো সেই ক্ষেত্রে হচ্ছে ওটা কতটুকু ভ্যালিড বা তারা যে গাড়ি সেল করছে সেটা কতটুকু ভ্যালিড? আচ্ছা, এখানে আসলে গাড়ি ইন্ডাস্ট্রিতে কিছু কিছু জায়গায় আমরা জানি যে অনেক কাস্টমারই অনেক ফ্রডের শিকার হয়। তো ফার্স্ট টাইম কাস্টমারদেরকে জন্য সাজেশন হচ্ছে, গাড়ি হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনারা কিনতে গেলে অবশ্যই ভালো বাজেট নিয়ে নামবে। গাড়িটার ক্ষেত্রে আপনাদের অনেক বড় ইনভেস্টমেন্ট প্রয়োজন হয় এবং অ্যামাউন্ট অনেক বড়, সেটা হাজারে না লাখে। সো মার্কেটে আপনারা যে ধরনের নিউজগুলো দেখেন, তো গাড়ির কন্ডিশন অনুযায়ী প্রাইস অনেক ভ্যারি করে। আমি আপনাদেরকে যে সাজেশনটা দিচ্ছি এটা হচ্ছে গাড়ির কাইন্ড অফ টপ নোজ কন্ডিশনের গাড়ি, যে গাড়িটার ক্ষেত্রে আপনারা ধরেন তো টেনশন ফ্রি গাড়ি কিনতে পারবেন। লাইক আপনি একটা গাড়ি যদি আপনারা কিনেন যে ঠিক আছে গাড়িটা আমি 1.5 লাখ মাইলেজ 1 লাখ মাইলেজ গাড়ি কিনতেছি, তখন কিন্তু আপনার প্রাইস বেনিফিট পান। যদি সমস্যা হয় যেটা, একটা গাড়ি 1 লাখ মাইলেজ চলার অর্থ হচ্ছে এই গাড়ির যত ধরনের পার্টস আছে, আমরা সোফার জানি একটা গাড়িতে প্রায় 2000-এর উপর পার্টস সংযোজন হয়। এই সবগুলো পার্টসেরই কিন্তু লাইফ টাইম অতটুকু পরিমাণ কমে গেল। সো আপনারা যদি প্ল্যান করেন যে আমি আগামী 5 থেকে 7 বছর হ্যাসেল ফ্রি ইউজ করতে চাই একটা গাড়ি, তাহলে কিন্তু আপনারা পারবেন না। সো যেই প্রাইসটা আপনারা বললেন 25 থেকে 27 লাখ টাকা, এই রেঞ্জের গাড়ি কিন্তু নাই বলবো না, সেই গাড়িগুলো দেখে আপনাদের কিনতে হবে আসলে গাড়ি কেন এত কম প্রাইস। ইউজুয়ালি আমরা যারা গাড়ি ইন্ডাস্ট্রিতে ভালো গাড়ি সেল করি, আপনার শোরুম আপনি হয়তো দেখবেন আপনারা 10 থেকে 20 হাজার টাকা, খুব বেশি হলে ম্যাক্সিমাম 50 হাজার টাকা গ্যাপ হতে পারে, ডিপেন্ডিং অন তাদের বাইং প্রাইসের ক্ষেত্রে ভালো গাড়ি যারা তাদের ভিতরে। বাট এর থেকে যে অস্বাভাবিক প্রাইস যারা কম দিবে, তার গাড়িতে তাদের কোনো অনেক কিছু কম্প্রোমাইজ করতে হচ্ছে, অথবা এখানে আপনার ফ্রডের শিকার হতে পারে। সো আপনাদের আমি সাজেশন করব এই জায়গাগুলোতে আপনারা খেয়াল রেখে অবশ্যই বাজেটটা করবেন। বাজেটের ক্ষেত্রে ভাই যখন বললেন যে 1 লাখ কিলোমিটার চলে গেছে গাড়ি, আমরা কিন্তু অনেক এরকম গাড়ির অ্যাড দেখি যেখানের মধ্যে বলে যে 50,000, 70,000, 80,000 এরকম কিলোমিটার চলছে, বাট তারা বলতেছে যে গাড়ি একদম ফাইনেস্ট কন্ডিশনে আছে বা গাড়ির একদম কোনো ধরনের কোনো ইস্যুস নাই, আপনি জাস্ট পারচেস করবেন অ্যান্ড দেন আপনি চালাবেন, কোনো ধরনের ইস্যু নাই। এখন সেটার আদৌ কতটুকু সত্যতা আছে? এই ব্যাপারে একটা জিনিস বলি যে টয়োটা বা হোন্ডা এরা যখন আপনার গাড়ি বানায়, তো ওরা একটা গাড়ির লংজিভিটি এত স্ট্রং বানায় যে এটা আসলে অনেক মাইলেজ চলতে পারে। আমরা অকশনে 3 লাখ 4 লাখ মাইলেজের গাড়িও পাই এবং স্টিল গাড়ি কন্ডিশনগুলো দেখা যায় যে ভালো থাকে।
এখানে অনেকগুলো ইস্যু আসছে, যেমন আপনার আমি দুই একটা স্পটলাইট যদি করি, নাম্বার হচ্ছে জাপানের রোড কন্ডিশন বা ওদের মেনটেন্যান্স যে ব্যাপারগুলো সবগুলো কিন্তু খুব ভালো। ওই কারণে এই গাড়ি যতই মাইলেজ চলে দেখা যায় ওদের প্রপার মেনটেন্যান্সের কারণে গাড়িটা লাইফ টাইম সাপোর্ট দেয়। আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় ২ টা জিনিস প্রবলেম বলব। একটা হচ্ছে রোড কন্ডিশন, সেকেন্ড হচ্ছে মেইনটেন্যান্স। তো যারা আপনার ২০ লাখ ৩০ লাখ দিয়ে গাড়ি কিনতেছে, তারা মেইনটেন্যান্সে এসে সবসময় চেষ্টা করে যে কম দাম জিনিস লাগানোর জন্য। ওইটা আপনার গাড়িকে হার্ম করে। সেকেন্ড হচ্ছে যদি আমি রাস্তাঘাটের কথা বলি, রাস্তাঘাটে যখন এরকম এবড়ো-থেবড়ো গাড়িতে চলে, তখন কিন্তু ইউজুয়ালি দেখা যায় কি ওই গাড়ির যত ধরনের পার্টস সবগুলোর উপর একটা এক্সট্রা প্রেশার পড়ে। যে লাইক ভাঙ্গা রাস্তায় চলে শক অ্যাবজর্বার থেকে শুরু করে ইঞ্জিন মাউন্টিং বা আদার যে রিলেটেড যে পার্টসগুলা। সো আল্টিমেটলি ওগুলো চলে না। এখন আমি যদি ওইখান থেকে একটা ৭০,০০০ মাইলেজ চলা গাড়ি নিয়ে আসি, ডেফিনিটলি জাপানের সবকিছু ওভারঅল কন্ডিশন চিন্তা করে গাড়িটা অবশ্যই ভালোই পাওয়ার কথা। বাট প্রবলেম হচ্ছে ওই ৭০,০০০ চলার কারণে গাড়ির যে পার্টসের লাইফ টাইম কমে গেল। বাংলাদেশে আসা কিন্তু গ্রাফটা আপনার কাইন্ড অফ এটা সাইন ওয়েভ না। এটা হচ্ছে কাইন্ড অফ একদম স্ট্রেট 90 ডিগ্রি নামা শুরু করবে আপনার পারফরমেন্স গাড়ির ক্ষেত্রে। সো এই কারণে আমরা বলি যে গাড়িগুলো আপনি যত লো মাইলেজ কিনবেন বা বেটার কন্ডিশনের গাড়ি থেকে কিনবেন, আপনারা বেনিফিটেড হবেন। সো কাস্টমারের বেনিফিটের কথা বললে আপনাদের অবশ্যই এটা মাথায় রাখা উচিত যে আপনাদেরকে সবসময় যতটা লো মাইলেজের গাড়ি কিনতে পারবেন। বাট এক্ষেত্রে আপনার হয়তো বাজেট কিছু বেশি লাগে। বাট লং টাইম যদি আপনি একটা গাড়ির কেরিয়ার চিন্তা করেন, তাহলে কিন্তু এটা আপনার খরচ না। এটা খেলে ইনভেস্টমেন্ট। সো আপনি এটা রিটার্ন পাবেন। প্রথম গাড়ি হিসেবে সেকেন্ড হ্যান্ড আর রিকন্ডিশন গাড়ির মধ্যে ডিফারেন্সটা কিরকম থাকে? প্রাইসিং এ যদি বলি আমরা, ডিফারেন্স তো অনেক বেশি। সেকেন্ড মার্কেটটা বেসিক্যালি আমরা যেটুকু দেখি, নরমালি ইউজুয়ালি ১২ থেকে ২০ লাখ টাকার ভিতরে ম্যাক্সিমাম গাড়িগুলো সেল খায়। এই সেগমেন্টের ডিমান্ডটাই বেশি। আর রিকন্ডিশন মার্কেটে হচ্ছে সবাই খুঁজে মোটামুটি ২৫ থেকে ৩০ লাখ, ২৫ লাখ এর ভিতরে ওরা খুঁজে। বাট আমি যদি কাউকে সাজেশন দিতে চাই, ভাই আপনার প্রথম গাড়িটা কি কেনা উচিত? আমাকে এখানে অনেক কাস্টমার বলে যে, ভাই গাড়ি তো কখনো কিনি নাই, মেইনটেন্যান্স করতে হয় কিভাবে জানি না বা ড্রাইভিং পারি না। আগেটা গাড়ি কিনে ২-১ টা হয়তোবা ঝামেলা ফেস করে তারপর গাড়ি কিনবো। বাট আমি বলব এটা আসলে আপনার গাড়ি কেনার সাথে বা ফার্স্ট গাড়ির সাথে কোনো ইমপ্যাক্ট হওয়ার সুযোগ নেই। এখানে ব্যাপারটা হচ্ছে আপনি যেই গাড়ি কিনেন না কেন, আপনাকে ভালো গাড়ি কিনতে হবে। আপনি সেকেন্ড হ্যান্ড কিনেন বা আপনি রিকন্ডিশন গাড়ি, তা না হলে কিন্তু আপনার লাইফটা কাইন্ড অফ হেল হওয়ার পসিবিলিটি থাকে। কিরকম? আপনি যদি সেকেন্ড হ্যান্ড মার্কেটে যান, আপনার খুব ঘন ঘন ওয়ার্কশপ ভিজিট করতে হবে। রাস্তার মাঝখানে ট্রাবল দিতে পারে। ফ্যামিলি নিয়ে কোথাও গেলে সেখানে আপনার ঝামেলা ফেস করতে হতে পারে। সো ওই ইস্যুগুলো এভয়েড করার জন্য অবশ্যই আপনাকে ভালো কন্ডিশনের গাড়ি দেখে কিনতে হবে। তা না হলে সমস্যা আছে। যেহেতু গাড়ি নিয়ে আমরা কথা বললাম, এখন গাড়ির সাথে তো অকশন সিটেরও একটা রিলেশন আছে। এই অকশন সিট জিনিসটা আসলে কি, এবং রিকন্ডিশন গাড়ি কেনার সময় এটা কতটুকু জরুরি বা কেন জরুরি? অকশন শিট বেসিক্যালি আমি কাস্টমারদের বলি যে আমরা এই অকশন শিটটা নিয়ে কিন্তু লাস্ট আমি বলবো হয়তোবা ৪-৫ বছর মানুষজন একটু অ্যাওয়্যার হইছে। এর আগে নিজগুলো জানতও না বা চেক করা ওয়ে ছিল না। তো একটা গাড়ি জাপানে চলছে, চলার পরে কিন্তু সেটা আমরা রিকন্ডিশন হিসেবে ইম্পোর্ট করি। বেসিক্যালি এটা ইউজড গাড়ি। তো ওইখানে ইউজ হওয়ার পরে গাড়িটা কি অ্যাক্সিডেন্টাল কোনো হিস্টোরি ছিল কিনা বা তার কোনো মেইনটেন্যান্স হিস্টোরি ছিল কিনা, তার বা যখন আমরা হচ্ছে অকশনে হচ্ছে, ওই গাড়িটা আসলে কি ভালো কন্ডিশন আছে কিনা, এইটা বোঝার জন্যই হচ্ছে অকশন শিট। সো অকশন শিটে বেসিক্যালি গাড়ির আউটলুক বা মেইনটেন্যান্স বা গাড়ির কন্ডিশন এই জিনিসগুলো ওভারঅল বেসিস করে একটা স্কোরিং মেথড। সো ওই স্কোরিং যত গাড়ি ভালো হবে, সো ওই গাড়িটা তত ভালো হওয়ার চান্স থাকবে। সো এমন না যে অপশন শিট মানে কিন্তু 100% গাড়ি। ইভেন অপশন শিট যারা আপনার জাপানে অ্যাসেস করে পরে, তারাও কিন্তু বলে দেয় যে এটার অর্থ কিন্তু এটা না যে 100% আমরা গাড়িটাকে সার্টিফাই করতেছি। বাট তাদের কর্মপরিক্রমা বা তাদের যে সিস্টেমে যেটা পড়ে, তো আমরা আমাদের অভিজ্ঞতা দেখতেছি যে অপশন শিট দেখে যদি আমরা ভালো গাড়িগুলো কিনি, আপনার 100 এ 100ই আমরা এখন পর্যন্ত গাড়ি ভালো পেয়েছি। অকশন সিট দেখে যে আমি গাড়ির কন্ডিশন কিরকম আছে বা গাড়ির ব্যাপারে ইনফরমেশন আমি গ্যাদার করছি। এখন কথা চলে আসে এটার ভ্যালিডেশন নিয়ে, যে অকশন সিটটা আসল নাকি নকল সেটা কি বোঝার কোনো ওয়ে আছে? হ্যাঁ, এই জিনিসটার ব্যাপারে বলি আপনারা চাইলে আমাদের টপ গিয়ার সাইটেও এসে এটা চেক করতে পারবেন। topgear.com.bd তে আসলে আপনারা অকশন শিট ভেরিফিকেশন সার্ভিস আমরা দেই, এখানে করতে পারেন। বাট আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, লাস্ট 2 থেকে 3 ইয়ার্সের ভিতরে সম্ভবত ইউএসএস অপশন হাউস, যেটা হচ্ছে জাপানের সবচেয়ে বড় গ্রুপ, অপশন হাউস গ্রুপ, তাদের ডাটাগুলো একটু রেস্ট্রিক্টেড হয়ে গেছে। সো অনেক সময় এই গাড়িগুলো আমরা যেটা কিনি অপশন থেকে, ওই গাড়িটা যদি ইউএসএস অপশন হাউসে কোনো একটা হাউস থেকে হয়, ওটা অপশন শিট ভেরিফাই করা যায় না। তো কিছু ক্ষেত্রে আবার করাও যায়। আবার যদি কিছু প্রসেস আছে, যদি আপনি নরমালি না পান, আপনাকে ম্যানুয়ালি রিকোয়েস্ট করে আমরা রিপোর্ট নিতে পারি। তো তার মানে হচ্ছে এরকম, যাতে ইউএসএস ছাড়া আপনি অন্য যত ধরনের আপনার অপশন হাউস আছে, টিএ বলে, সিএএ বলে, গিফু বলে, এরকম অনেকগুলো অপশন হাউস আছে, গ্রুপ আছে, তাদের গাড়ি সবই আপনি অপশন ভেরিফাই করতে পারবেন।
সো আপনারা অবশ্যই গাড়ি কেনার ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই ভেরিফাই করে নেন। আর যদি আপনার ট্রাস্ট যদি কোনো জায়গা থেকে পান তাহলে ডেফিনিটলি আপনারা এনশিওর করতে পারি যে হয়তো ইউএসএস যদি আপনারা অপশন থ্রিতে গাড়ি হয়, যেহেতু পাচ্ছেন না, স্টিল আপনি ট্রাস্ট করতে পারেন যে আপনারা গাড়িটা নিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর ইউর ভ্যালুয়েবল টাইম। অ্যান্ড আমরা হচ্ছে ইনশাল্লাহ সামনে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো ডেফিনেটলি আপনাদের রেসপন্সের উপরে। যদি হচ্ছে আপনাদের আরও কোনো ধরনের কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস লাইক আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, আমাদের ইউটিউবে হচ্ছে আপনারা কমিউনিকেট করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা কমিউনিকেট করতে পারেন। অ্যান্ড আপনাদের যত ধরনের কোয়েরিজ আছে ইনশাল্লাহ আমরা সবগুলোই আনসার করা ট্রাই করবো। অ্যান্ড পরবর্তীতে হচ্ছে যেগুলো সবচেয়ে বেশি আসতে থাকবে কোয়েশ্চেন ফ্রিকোয়েন্টলি, সেগুলো নিয়ে আমরা সামনে আরও সিরিজ আনবো। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রাইভ সেফ। সো দিস ইজ আজিজ signing off. Assalamu alaikum.